Narayan Chakravarti is a young writer of modern times. He has been practicing literature since his childhood. His various writings have been published in many magazines of West Bengal and all over India, and they have gained quite a reputation and popularity. In Bengali literature, Sarat Chandra Chattopadhyay is an all-time favorite and revered writer. His book Devdas is very popular with the readers. The background of this novel is quite different. Based on this famous novel, Surya Narayan Chakrabarti has written none other called Anya Devdas. There is enough surprise in the presentation of this book. It has not only been accepted by the readers, it has also been rewarded. Surya Narayan Chakrabarti also wants to mention himself as an exceptional writer. Besides writing novels, he also writes short stories, poems, etc. Through this program, this writer talks about his own literary practice and related subjects. He spoke candidly. Not only that, he also explained why he wrote a novel based on a very famous novel. His dream and hope is to write such an experimental new novel in the next stage. All his family members give him enough encouragement in writing this literature. In one word, it can be said that he is a very promising writer today. নমস্কার। যখন প্রথম লেখা শুরু করি 2008 সালে, তখন উপন্যাসটা দেবদাস টু ছিল না, মানে নর্মাল গল্প ছিল। এবং যখন আমি আস্তে আস্তে লেখা শুরু করি, এবং সত্যি বলতে প্রথমে দেবদাস পড়িনি, প্রথমে আমি শাহরুখ খানের দেবদাস সিনেমা দেখছিলাম। সিনেমার থেকে ইন্সপায়ার হয়েছিলাম যে তাহলে আমার এই গল্পটা এই সিনেমার সাথে আমি ম্যাচ করি। তখন ম্যাচ করে দেখলাম যে ম্যাচ করলাম, তারপরে আবার আমি দেবদাস উপন্যাসটা পড়লাম, মাননীয় সদ্য ষষ্ঠ উপন্যাসটা পড়লাম। পড়ার পর দেখলাম যে সিনেমার সাথে এটা ঠিক ম্যাচ হচ্ছে না। তারপর আমি পুরো উপন্যাসটা রেডি পড়লাম এবং আমার গল্পের সাথে ম্যাচ করলাম। ম্যাচ করে আমি দুটো কম্পেয়ার করে দেবদাস টু উপন্যাসটা লিখলাম। এবার অনেকেই প্রশ্ন করেছিলেন যে টু নামটা কেন। যেমন বিশিষ্ট লেখক বাদল হেমব্রম বাবু উনিও বলেছিলেন, আরও অনেক সাহিত্যিক বলেছিলেন। তো আমি টুটা দিয়েছি এই জন্য, কারণ মানে আমার উপন্যাসটা অ্যাকচুয়ালি সদ্য মাননীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের অনুকরণ আধুনিকভাবে, কিন্তু যেহেতু উনি দেবদাস দিয়েছেন ওই জন্য আমি এটা টু বলে নিয়ে এসেছি। এটা কিন্তু একটা দ্বিতীয় খণ্ড না, ওই উপন্যাসের অংশ। আমি মানে উপন্যাসটা লিখতে এবং সদ্য মাননীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস উপন্যাসটা পড়ার পর যখন আমি গল্পের সাথে আমার গল্পের ম্যাচ মানে একই জিনিস খুঁজে পাই, তখন আমি দুটো কম্বাইন করে বানাই। কিন্তু দুঃসাহস কেন উত্তর তো আমি কী করে দিই। আমি পাঠকদের কাছে এটা অনুরোধ করি যে আমার দেবদাস টু পড়ার আগে আমার দেবদাস পড়ুন। দেবদাস পড়ে বুঝতে পারবেন যে কিছুটা টাইপ এক, কিন্তু সম্পূর্ণটা যে অনুকরণ সেটা নয়। আমি দেবদাসের সাথে মানে আমার গল্পের চরিত্রগুলো এক করেছি, কিন্তু গল্পের ঘটনাটা পুরোপুরি আলাদা। এবং গল্পের মধ্যে যে একটা মানে একটা প্রেমের ভালোবাসা আছে, সেইখানে অনেক কিছু আমি ওখানে অ্যাড করেছি। যেমন ধরুন, আমরা গলায় একটা কোনো হার পরেছেন, সে হারের সুতোর মধ্যে দেখবেন অনেক পুঁতি আছে। তেমন ধরুন আমার উপন্যাসটা ওই গল্পের গলার যে হারের সুতোটা আছে ওটা প্রেমের বন্ধন, এবং যে পুঁতিগুলো আছে সে পুঁতিগুলো বিভিন্ন টপিক। যেমন ধরুন আমি সমাজে কুসংস্কার তুলে ধরেছি, তারপরে সমাজে যে স্কুল কলেজে যে অ্যাডমিশনের ক্ষেত্রে মানে মানে টাকা পয়সা নেওয়া হয়, বা হয়তো মালদা যে একটা রাইট হয়েছিল, দাঙ্গাটা হয়েছিল, সেটা তুলে ধরেছি। বা হয়তো সবচেয়ে বড় চমক ব্যাপার যে আমি চন্দ্রমুখীকে এত সুন্দরভাবে তুলে ধরেছি, চন্দ্রমুখী এবং সোনাগাছি পুরো সোনাগাছি যে মেয়েদের যে প্রবলেম সেটা তুলে ধরেছি, এবং কী করে সোনাগাছিকে পরিবর্তন করে একটা সুন্দর সমাজ তৈরি করা, সুন্দর পরিবেশ তৈরি করা যায়, সেখান থেকে মেয়েগুলোকে কি তুলে আনা যায়, তুলে এনে একটা নতুন জীবন দেওয়া যায়, সেটা আমি ওই মানে একটা মানে প্রেমের বন্ধনের সাহায্যে সুন্দর করে পুঁতির মতো করে তুলে ধরেছি।
2017 সালে বইটা প্রকাশ হয় এবং আমি কল্পনা করিনি 2018 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি বটেলিয়ান লাইব্রেরি থেকে আমার বই চেয়ে পাঠায় মেল করে। আমি তো ভাবতেই পারিনি কী করে বইটা পৌঁছালো এবং বই পাঠালো। এবং 2019 সালে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি একটি কলম্বিয়া কলেজ থেকে আমি, এটা আমার সবচেয়ে আশ্চর্য, আমার জন্মদিন 27শে আগস্ট এবং 27শে আগস্ট ঠিক সকাল 10টার সময় দেখছি আমার কাছে মেল আসে, হ্যাপি বার্থডে সুরেন চক্রবর্তী, ডিটেলস দেখে। তখন আমি ভাবি যে এখানে দিন মানে ওখানে তো রাত্রি, এখানে সকাল রাত 10টা মানে সকাল 10টা মানে আমেরিকাতে সকাল রাত্রি 9টা। তো সেই অফিস স্টাফগুলো রাত্রি 9টা পর্যন্ত কিন্তু জেগে আছে যে ইন্ডিয়াতে সকাল 10টা হবে এবং সূর্য চক্রবর্তী থেকে অফিস টাইমে আমরা হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানাবো। তো যখন আমি একটার পর একটা ঘটনাগুলো পাই, তো এটা আমার কাছে বিরাট বিরাট প্রাপ্য ছিল। এবং এছাড়াও আরও কিছু পুরস্কারের নাম আমি নমিনেশন পেয়েছিলাম, পরে পাইনি। তো এবং অনেক পাঠকও আমাকে অনেক ফোন টোন করেন, মেসেজ করেন এবং আমাকে শুভেচ্ছা দেন। পরবর্তী উপন্যাস নিয়ে আমি এত কঠিনভাবে ভেবেছি, মানে ধারণার বাইরে। আমি ভাবছি পরবর্তী উপন্যাস আমি এমন একটা লিখবো, ওটা পৃথিবীতে বিশেষ করে মিডল ইস্টে যে অশান্তিগুলো হচ্ছে, যে মেয়েদের অত্যাচার হচ্ছে মিডল ইস্টে, যে টর্চার হচ্ছে, আমি তাই উপন্যাস লিখবো। আমি লিখবো প্যালেস্টাইনের মাটিতে যেভাবে ইসরায়েল অত্যাচার করছে, যে টর্চারগুলো হচ্ছে, আমি সেই নিচে বাচ্চাগুলো যে মারা যাচ্ছে, আমি সেই উপন্যাস লিখবো। সেই নিয়ে পুরো টপিক ভেবে রেখেছি আমি, আমার কিছু অংশ লিখেছি আমি। তো এটা আমি এটা আমার জীবন আর একটা বড় সাহসিকতা হবে। একজন সাঁওতালি ল্যাঙ্গুয়েজে লেখক আছে মাননীয় সত্য বাদল স্যার। উনি সারা জীবন সাঁওতালি সমাজ জাতিটা যেভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে নিয়ে উনি লিখেছেন, তাদের অত্যাচারের কথা উনি লিখেছেন, তাদের সারা মানে সকাল থেকে এবং রাত্রি পর্যন্ত কী করেন সেই সমস্ত কর্মকাণ্ড উনি লিখেছেন। এবং বর্তমানে তাদের মানে সঠিক সুবিধা দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। এইটা যে উনি কন্টিনিউ করে যাচ্ছেন, এই যে প্রতিবাদটা একটা জাতির হয়ে, একটা পিছিয়ে পড়া জাতির হয়ে উনি এত লড়াই করছেন, এটা আমার প্রচুর ভালো লেগেছে। আমি এমন একজন মানুষ, আমি সবার সাথে মিশি, সে একজন ভ্যান চালকই হোক, সে একজন ট্রেনে হকারই হোক। এবং আমি যখন ট্রেনে আশা করি, আমি ট্রেনে বসে যে হকারটা ট্রেনে একটা জিনিস বিক্রি করছে, আমি তাকে ফলো করি যে সেই জিনিসটা কীভাবে বিক্রি করছে, কী ল্যাঙ্গুয়েজ বিক্রি করছে, কীভাবে বিক্রি করছে। বা চায়ের দোকানে গিয়ে কোনো একজন ব্যক্তি কীভাবে চাটা পান করছে, একজন বয়স্ক মানুষ একরকম চা পান করে, একজন মধ্যবিত্ত এজ সে একরকম চা পান করে, বা 12 বছর বাচ্চাও সে একরকম চা পান করে, সেটাও কিন্তু ফলো করি। এবং বিভিন্ন মানুষের সঙ্গে মিশে আমি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করি, সেটা বড় ধনী ব্যক্তিই হোক বা একটা গরিব মানুষই হোক। আমি এইভাবেই রাস্তায় ঘুরে 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 আমি বলতে হয় আমি একজন মানে ভবঘুরে টাইপের মানুষ। আমি সবসময় থাকি কল্পনা জগতে 24 ঘন্টা, এবং আমি অনেক কন্টিনিউ মানে যেগুলো মানুষ কল্পনা করে না সেই সব ব্যাপার নিয়ে আমি কন্টিনিউ কল্পনা করি। এই কল্পনা করতে করতে যখন আমি বলি, যখন আমি দেবদাস লিখেছি তখন আমি কখনো দেবদাস চরিত্রে নিজে ঢুকেছি। যখন আমি দেবদাসকে মারছি, দেবদাস মূর্তি হবে, বিশ্বাস করবেন না, আমি দেবদাসকে মারার জন্য আমি টানা 3 মাস শেষ চারটে পাতা লেখার জন্য টানা 3 মাস সময় নিয়েছি এবং একাধিকবার চেঞ্জ করেছি। এবং আমি দেবদাসকে প্রথম মানে যখন লিখি মৃত্যু হচ্ছে, সেটা হচ্ছে 2015 দুর্গাপুজোর সপ্তমীর দিন আমার ঘরে বসে আমি লিখছি। এবং যখন আমি দেবদাসকে মারলাম তখন আমি পুরো 1 থেকে 1.5 ঘন্টা নিজেই কেঁদেছিলাম। তো আমি যখন দেবদাস লিখি তখন দেবদাস হই, যখন আমি পারো লিখি তখন আমি নিজে পারো হয়ে যাই, যখন আমি পারো মা সাবিত্রী লিখছি এবং সাবিত্রীর চরিত্র হচ্ছি, তখন নিজেকে এখন কন্টিনিউ তৈরি করতে হচ্ছে এবং এই চরিত্রগুলো ভাবতে অনেক কল্পনা করতে হচ্ছে। আমার ভালো লাগা
মানে এই রোমান্টিকতা বেশি ভালো লাগে। কিন্তু যখন আমি আবার প্রতিবাদী উপন্যাসগুলো পড়ি, যেমন বাদল রহমান স্যারের প্রতিবাদীগুলো পড়ছি, তখন আমি প্রতিবাদমূলক হয়ে যায়। যখন আমি এই বললাম পরবর্তী উপন্যাসটা আমি কিছুটা প্যালেস্টাইন নিয়ে, কিছুটা হচ্ছে মিডল ইস্ট নিয়ে, যে অত্যাচার হচ্ছে মেয়েদের উপর, এই নিয়ে লিখবো। আমার উপন্যাসটা দেবদাসও পড়বেন, যেখানে দেখা যাচ্ছে যে মেয়েদের উপরই অত্যাচার হচ্ছে। সেখানে চন্দ্রমুখী এক জায়গায় একটা মুসলিম পরিবার ছিল, সেখানে এত অত্যাচার হয়েছে সে বাধ্য হয়ে সোনাগাছে গেছে। সেখান থেকে পারো একটা চরিত্র, সেখানে অত্যাচার হচ্ছে। দেবদাসের মা প্রচুর ধনী পরিবারের মেয়ে, প্রচুর কোটিপতি পরিবারের মেয়ে, মহিলা, এবং তিনি অত্যাচারিত হচ্ছেন। বা ওনার বৌদি যে আছেন সুমিত্রা, সে অত্যাচারিত হচ্ছে। কেউ না কেউ কোনো দিক দিয়ে একটা অত্যাচারিত হচ্ছে। প্রতিটি উপন্যাসে তুলে ধরেছি, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি। আমার মা, আমার 3 দিদি, আমার বাবা সবসময় চাকরি ক্ষেত্রে বাইরে থাকতেন। তাই মেয়েদের কতটা যন্ত্রণা সেটা আমি বুঝতে পারি। তাই আমার লেখাতে যত উপন্যাস দেখবেন বেরোবে, সেখানে শুধু মেয়েদের যন্ত্রণা কথায় থাকবে। আমি যাই হোক, আমি যখনই লিখি তখনই মেয়েদের যন্ত্রণা কথাটা আমার মাথায় সবসময় উঠে আসে, যে মেয়েদের যন্ত্রণা কথাটা মানুষের তুলে ধরবো। মানে যারা দরকার, একটা মেয়েদের স্বাধীনতা দরকার, সেটা মা হোক, মেয়ে হোক, বোন হোক, দিদি হোক, যেই হোক, তাদের মধ্যে একটা যন্ত্রণা আছে, এবং সেই যন্ত্রণা স্যারকে পুরো মনের মধ্যে চেপে রেখে দেয়। আমার মানুষের কষ্ট ঘুমাতে দেয় না, মানুষের যন্ত্রণা এগুলো ঘুমাতে দেয় না। আমি সবসময় রাত্রে এগুলোই ভাবি, এবং কী করে সমাজটাকে পরিবর্তন করব, আমি এটা ভাবি। আমার দেবদাসটা পড়লে বুঝতে পারবে যে সমাজে কত যন্ত্রণা কথা আমি তুলে ধরেছি। সেখানে সোনাগাছি বলুন, সেখানে আমি মালদা বলুন, সেখানে স্কুল কলেজে অ্যাডমিশন বলুন, সে একটা ছাত্র যন্ত্রণার কথা, একটা ভালো ছেলে চাকরি পাচ্ছে না তার কথা, এই বিভিন্ন যন্ত্রণার কথা। কুসংস্কার বলুন, যে কুসংস্কার সাহায্যে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। HIV AIDS-এর মতো একটা কুসংস্কারের সাহায্যে একটা দেবদাস কীভাবে নষ্ট হয়ে গেল। তো এই কুসংস্কার ফলো করবো, প্রতি রাত্রে ভাবি, এবং ভাবি এইগুলি আমি লেখার সাহায্যে মানুষকে তুলে ধরবো। এখন আমি সেরকম সুযোগ পাইনি। এই প্রথম এই চ্যানেলের মাধ্যমে আমি সুযোগ পেয়েছি। আমি 2015 সালে লিখি, 2017 বই পাবলিশ হই। এতদিন হয়ে গেলেও আমি এখনো কোনো সুযোগ পাইনি। আমি হারতে চাই না। একটা 12 সিনেমা আছে, হার নেই মানুঙ্গা। ওই সেন্টেন্সটা আমি 24 ঘন্টা যতবার নিঃশ্বাস ফেলি, নিঃশ্বাস ততবারই ভাবি আমি হার নেই মানুঙ্গা। আমি স্বপ্ন দেখি আমি সারা জীবন লিখবো, আমি লিখতে চাই। আমি অন্য কোনো কাজে মন বসে না। তো আমি তাই এখন হয়তো আমি বেকার, বয়স 35 পার হয়ে 36 চলছে। আমি সারাদিন কল্পনাতে থাকি এবং প্রচুর লিখি। তাই আমার ইচ্ছা আছে আমি লেখালেখির মাধ্যমে আমার জীবনটা অতিবাহিত করব, এবং একটু জীবন কাটাতে গেলে একটু অর্থের প্রয়োজন আছে। তো আমার কিছুই নেই, কোনো অর্থই আমার নেই। তো আমার পাবলিশার আমার সাথে একটু মানে মনোমালিন্য করেছে, ফলে আমার বই বিক্রি করছি কেন জানিও না, আমাদের রয়্যালটি দিচ্ছে ঠিক মতো। তো খুব একটু যন্ত্রণার মধ্যে আছে। যদি কোনো ভালো পাবলিশার আমি পাই এই মুহূর্তে, যিনি আমার কষ্ট বুঝবে এবং ঠিকঠাক বই বিক্রি করে রয়্যালটি দেবেন। পাঠকই তো লেখক সূর্যকে শেখায় যে এই জিনিসটা লিখতে হয়, এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এটা এইভাবে লেখো। পাঠকই শেখায়, প্রচুর পড়তে হয়, তবে আমি নিজে লেখাকে ঠিক করতে পারি। একজন লেখক আছেন মানে মার্টিন কিমোচ্ছে, ওনার বাড়ি অস্ট্রেলিয়া, উনি শান্তিনিকেতনে আছেন, দীর্ঘদিন বাংলা সাহিত্য নিয়ে উনি গবেষণা করেছেন, আজও করছেন। তা উনি আমাকে বারবার বলেন, সূর্য যত তুমি পড়বে তত তুমি ভালো লিখতে পারবে, তাই পড়ো, প্রচুর পরিমাণে পড়ো। অনেক কষ্ট পেয়েছি এবং অনেক না পাওয়া হওয়া জিনিস হয়নি, ডিটেলসে আসছে না, যেগুলো এগুলো প্রাইভেট ব্যাপার। অনেক বড় পৃথিবীর সেরা পুরস্কারে আমি নমিনেশন নাম পেয়েছি, ডাক পেয়েছি 2020 সাল, 23 সাল, 24 সাল। এই পুরস্কার নামটা বলা ঠিক না, কারণ এটা সিক্রেট ব্যাপার। তো আমি স্বপ্নও ভাবিনি যে এত বড় পুরস্কার থেকে আমার 3বার নমিনেশনের নাম চাইবে, এবং দুর্ভাগ্যবশত নমিনেশন কনফার্ম হয়নি। তো
এই এই যে নাম আসাটা এটাই কিন্তু আমাকে অনেক 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 বাড়িয়ে দেয়, আরো লোক যে তুমি একটা সামান্য ছোট্ট প্রত্যন্ত গ্রামের ছেলে সূর্যনা চক্রবর্তী, তোমার কেউ চেনে না, কেউ জানে না, মাত্র একটা বই লিখেছো। ওই একটা বইয়ের ওপর 2020 সাল, 23 সাল, 24 সালে পরপর 3বার নমিনেশনের জন্য তোমার তথ্য চেয়ে বাড়াচ্ছে। তার মানে তাই এই জিনিসটা আমাকে ভাবিয়েছে, নমিনেশন কনফার্ম না হোক কিন্তু এটা আমাকে ভাবিয়ে দেয়। নমস্কার, আমি সূর্যনারায়ণের বাবা দিলীপ কুমার চক্রবর্তী। আমি সরকারি ডিপার্টমেন্টে দীর্ঘদিন যাবৎ সার্ভিস করেছি ওখানে। তা সার্ভিস করতে করতে আমার 3 মেয়ে 1 ছেলে। তা এমনি তখন তো বেতন কম ছিল, তো সেই বেতনের উপর নির্ভর করে আমি ভাড়া বাড়িতে বাস করতাম। তা তখন আমার ছেলের একটা হবি ছিল যে আমি লেখালেখি করবো। তা ও মোটামুটি যখন যেটা বলেছে তখন সেটাকেই আমরা ভর্তি করেছি, চেষ্টা করেছি আপনার যে যাতে ওটা ওঠে। কিন্তু ও মনে মনে ওর ছিল যে আমি লেখালেখি কাজ করবো, লেখালেখি কাজে ও ব্যস্ত ছিল। তা ব্যস্ত হতে হতে যা আজকে একটা জায়গায় এসেছে, আপনাদের আশীর্বাদে, আমরা আশীর্বাদ করবেন যেন ছেলে আমার অনেক দূর যায়, অনেক দূর যেতে পারে। নমস্কার, আমি সূর্যনারায়ণের মা, নাম মিনতি চক্রবর্তী। তা আমিও চাই আমার ছেলে ভালো হোক, ওর অনেক আশা, এটা নিয়ে মা আমাকে খালি বলো আশীর্বাদ দাও মা। আমি বলি মা তুই অনেক বড় হবি। অন্যদিকে মন দেয়নি, লেখার দিকে ছিল। আজকে 13 বছর 12 বছর আজ এই লেখালেখি নিয়ে হুটি করছে। আমি ঠাকুর যে কী করবে, আপনারা দেখবেন আমার ছেলেটাকে। নমস্কার, আমার নাম সুশান্ত বন্দ্যোপাধ্যায়। আমি সূর্যনারায়ণের জামাইবাবু হই। আমি খুব গর্ব ফিল করি যে সূর্যনারায়ণ পার্ট 2 লিখেছে, দেবদাস পার্ট 2। এবং আমি গর্বের সঙ্গে ও আমাকে 2-3টে বই দিয়েছে, আমি অনেককেই বইগুলো দিয়েছি। যারা এই বইটা পড়েছে সবাই বলেছে দারুণভাবে হিট করবে, শুধু আমাদের হাতে ধৈর্য রাখতে হবে। আমি খুবই বিশালভাবে গর্বিত এবং থ্যাঙ্কস টু শ্রীকৃষ্ণ। আমার ইষ্ট হচ্ছে শ্রীকৃষ্ণ, ওনাকে ধন্যবাদ। নমস্কার, আমার নাম সঙ্গীতা চক্রবর্তী। আমি আমার ভাই দুজনের যমজ। তো ও ছোট থেকে একটা এই লেখার প্রতি একটা মানে খুব আগ্রহ, যেহেতু আমরা যমজ আমি বুঝতে পারতাম। আমি ক্লাস 11 থেকে দেখছি ওকে যে খুব আগ্রহ মানে লেখার প্রতি। আমাদের স্কুলেও ওকে খুব সাপোর্ট করতো। একবার স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে ও একটা ছোট্ট অনুষ্ঠানে একটা মানে ডায়লগ বলেছিল। তো স্যাররা ভীষণ মানে প্রশংসা করেছিলেন যে খুব সুন্দর হয়েছে সূর্য। তারপর থেকে ওর লেখাটার প্রতি আগ্রহ বেড়ে যায়, যে ও ভাবলো যে আমার এটা প্রশংসা হলো, তাহলে আমি এটা নিয়ে কিছু করতে পারি। তো তখন থেকে একটু লিখতো। তারপরে ও ক্লাস মানে ইয়েতে ওঠার পরে, কলেজে ওঠার পরে একটু লিখতে শুরু করলো, আমাদের দেখাতো যে কেমন হচ্ছে দেখ। আমরা তখন তো গুরুত্ব দিতাম না। যে তারপরে যখন ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বইটা কমপ্লিট করলো, তখন আমাদের স্কুলের স্যারকে দেখিয়েছিলেন যে স্যার দেখুন আমি এটা লিখেছি, কেমন হয়েছে বলুন। তো স্যার বলেছিল খুব ভালো হয়েছে সূর্য, তুমি চালিয়ে যাও। তো তখন ওর আগ্রহটা আরও বাড়লো যে তাহলে আমি লিখতে পারি, আমাকে যখন স্যার বলছেন। তারপর থেকে ওর জার্নিটা শুরু হলো। তা ওর লেখার প্রতি তখন থেকে খুব আগ্রহ যে আমি এটা নিয়েই পড়ে থাকবো, এটা নিয়ে আমি যাব। তো আমরা এখন খুব গর্ববোধ করছি যে ওটা এতদিন ধরে ও চেষ্টা করেছে, এত মানে কষ্ট করে লিখেছে। সবাই বলতো যে অন্য কিছু জব কর বা এটা নিয়ে পড়ে থাকিস না, ফিউচার নিয়ে দেখ। তা সত্ত্বেও ওটা নিয়ে পড়েছিল। তো ওর সাকসেসটা আজকে হয়েছে, ওর এত কষ্ট, রাত জেগে লেখা, সেটাকে নিয়ে অনেক কিছু করা, এর জন্য আমাদের খুব গর্ব হচ্ছে। আরও ভালো জায়গায় যাওয়ার প্ল্যাটফর্ম পাওয়ার, এর জন্য খুব আনন্দিত হচ্ছে আমার। নমস্কার, আমি পারমিতা চ্যাটার্জি। আমার একটা ছোট ভাই এই বইটা লিখেছি। যখন লেখা শুরু করেছিল তখন আমাদের এই বিষয়ে কারো অভিজ্ঞতা ছিল না। ভাই কলকাতার তারাতলার কলেজে চান্স পায়। তখন ভাই হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করছিল। সেই পড়াশোনার ফাঁকে ভাই বইটা লেখা শুরু করে। রাত জেগে লিখতো, বাবা বকতেন কী করছিস,
বলছি কিছু না, ডিস্টার্ব করো না। আমরাও আসলে ভাই বলতো ঘর থেকে ভাই ছেলেকে নিয়ে যান দিদি, আমি একটা কাজ করছি। আমরা মাঝে মাঝে খুব বিরক্ত বোধ করতাম, কারোর সাথে কথা বলতো না। তারপর ভাই অনেক কষ্ট করে বইটা বার করে এবং বইটা সবাইকে দিয়েছিল একটা একটা করে পড়ার জন্য। বইটা বার করতে অনেক খরচও হয়েছিল ভাইয়ের তখন। ভাই সেই সময় 11-12 থেকে ভাই টিউশনি পড়াতো। আমার ভাই বোন জমজ, ওরা দুজনে একটা ঘর ভাড়া করে টিউশনি পড়াতো। তার টিউশনি, প্রচুর টিউশনির টাকা রোজগার করেছিল, সমস্ত টাকাটা ওই বইয়ের জন্যই ভাই খরচ করেছিল। আমার ভাইয়ের কোনো কিছু শৌখিন নেই, মানে কোনো কিছু নেই, সব বাবার পয়সা এখনও খায়। আর যেটুকু ইনকাম করেছিল সেই সময় সব এই বইটার পিছনেই ঢেলেছিল। আমরা বুঝতেই পারিনি আজকে ভাই এই জায়গায় আসবে। তারপর সেই বইটা প্রকাশ হওয়ার পর বইটা আমাদের সবাইকে দিয়েছিল ভাই। অসাধারণ, যে জীবনে কোনোদিন কাঁদেনি সেই বইটা পড়ে সে কাঁদবে, আবেগপ্রবণ হবে। ও যে অত ছোটোবেলায় দুরন্ত ছিল, সেই ছেলে যে এত ভালো একটা বই লিখতে পারে আমাদের সত্যি কল্পনার বাইরে। বইটা বাংলায় ছাপা হয়। তারপর যখন ওটা বইটা বিভিন্ন জায়গায় প্রকাশ হওয়ার পর যখন ওটা বাইরে যায় তখন বলা হয়েছিল ওটা ইংলিশে করে দিতে, ফরম্যাট করতে। আমার ভাই তার জন্যও চেষ্টা করে এবং সেটা করেও ছিল হয়তো। যাই হোক, ভাই বইটা নিয়ে বহু দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। বইটা এত ভালো বই, এত আবেগপ্রবণ বই। বইটা যদি কেউ পড়ে সে বুঝবে যে বইটার মধ্যে কি আছে, বা এই বইটা নিয়ে যদি কখনো সিনেমা করা হয় একটা অসাধারণ সিনেমা হবে। মানে চিন্তা করার বাইরে, এত ভালো বই হয়তো কখনো না পড়লে, শেষ পর্যন্ত না পড়লে বুঝতে পারবে না বইটার মধ্যে কি আছে। আমি চাই ভাই এই বইটার মাধ্যমে অনেক দূর এগিয়ে যাক, অনেক বড় হোক, আরও অনেক দূর পর্যন্ত যায়। ভাই যেন, ভাইকে আশীর্বাদ করি, ভাই যেন অনেক দূর যেতে পারে এই বইটা নিয়ে। নমস্কার, আমি শুভম অধিকারী। আমি সূর্যনারায়ণ চক্রবর্তী, যিনি এই বইটা লিখেছেন আর কি, বিদ্যাষ্টু, তো তার ভাগনা। এবার মামার মানে আমার জীবনে ছোটো থেকে আর কি খুবই অবদান আছে। মানে আমার বড় হওয়ার পেছনে আর কি, মানে আমার বাবা মার পরে যদি কারো সব থেকে বেশি অবদান থাকে সেটা হচ্ছে মানে দিদা দাদু আর মামা। তো মানে মামার কাছে আমি প্রচুর কিছু শিখেছি। মানে আমি ছোটোবেলায় ইংরাজি শেখা থেকে শুরু করে মানে কী করে মানুষের সঙ্গে মিশতে হয়, সবার সঙ্গে কী করে মিশতে হয়, সেই শিক্ষাগুলো আমি ছোটো থেকে খুব মানে মামার কাছে, মামাকে দেখে আমি শিখেছি। মামা আমাকে শেখায়নি হাতে ধরে, কিন্তু মামাকে আমি খুব ফলো করতাম ছোটো থেকে। সেটা মামাও জানে না, এই প্রথমবার আমি ক্যামেরার সামনে বলছি। তো সেইখান থেকে মানে মামার সঙ্গে আমি ছোটো থেকে মামা বাড়িতেই মানুষ ছিলাম আর কি। মামা বাড়িতে আর কি থাকতাম, বেশিরভাগ বাড়িতে অতটা থাকতাম না। তো সেইখানে মামার সঙ্গেই আর কি মানে সবসময় থাকতাম। মামার সঙ্গে, মামার পড়তে বসাতো, মানে মামার সঙ্গে খেতাম, মামার সঙ্গে ঘুরতে যেতাম, সবাই মামার সঙ্গে। এবার মামা যে মানে হুট করে একটা এরকম একটা বই লিখে ফেলবে, সেটা মানে হঠাৎ করে একটু মানে অবাক হয়েছিলাম আর কি। খুব আনন্দ লেগেছিল যে এরকম একটা বই লিখে ফেলেছে মামা। এবার সেটা নিয়ে আমি আবার সবাইকে বলেছিলাম, বন্ধু বান্ধবদের সবাইকে বলেছিলাম এরকম একটা বই লিখেছে। তো তারা অনেকে কিনেছিল, অনেকে বলেছিল দিবি, এমনি পড়বো, পড়ে দেখবো। অনেকে পড়ে অনেকে ভালো লেগেছিলো আর কি। তো সেগুলো আমাকে জানিয়েছিল। সেখান থেকে একটা মানে ভালো লাগা, একটা গর্ব হয়েছিল যে মানে আমাদের পরিবারের মানে কেউ তো লেখালেখির সঙ্গে জড়িত না সেরকমভাবে, বা কোনো মানে আর্ট ফর্মের সঙ্গে সেরকমভাবে কোনো জড়িতই না আমাদের পরিবারে কেউই। সেইখানে নিজের মামা এরকম একটা বড় জায়গায় মানে নিজের নামটাকে আর কি একটা বইয়ে নিজের মামার নামটা দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে আর কি মানে বিশাল একটা ভালো লাগার জায়গা আর কি। তো এটাই চাইবো যে আপনারা মামার লেখা যদি আরও বই বেরোয় সেগুলো কিনবেন এবং পড়বেন এবং জানাবেন যদি ভালো লাগে, এটাই চাইবো। নমস্কার, আমি শ্যামশ্রী অধিকারী। আমি সূর্যনারায়ণ চক্রবর্তীর ভাগ্নি। আমার খুব ভালো লাগছে আজকে এই দিনটার মানে অপেক্ষা আমরা প্রত্যেকেই ছিলাম। তো আমি নিজেও দেখেছি মামা এই বইটার জন্য কঠোর পরিশ্রম করেছে। তো আমি চাইবো যে মানুষের কাছে যেন এই বইটা পৌঁছায়, মানুষ যেন পড়ে। মামার যে এত কঠোর পরিশ্রম, আমি চাই সবাই বইটা পড়ুক একবার। আর আমার তো খুব ভালো লাগছে, আমি আজ খুব খুশি।